নমস্কার বন্ধুরা, ব্রজেনের সাহিত্য সংলাপে সবাইকে অভিনন্দন। আজকে যে বিষয়টি সম্বন্ধে অল্প কিছু কথা বলবো, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ভারত কেশরী শ্যামাপ্রসাদ, যিনি পশ্চিমবঙ্গের জনক তাকে বলতে হয়। তিনি যদি থাকতেন তাহলে বাঙালি হিন্দুদের, আমরা যারা তথাকথিত পশ্চিমবঙ্গে যারা রয়েছি, তাদের অস্তিত্ব তো শুধু বিপন্ন হতোই না, এবং তারা নিজেদেরকে বাঙালি সংস্কৃতি, বাঙালি দর্শন, বাঙালি পরম্পরা, অর্থাৎ হিন্দু সনাতনী যে ঐতিহ্য, সেই এমনকি আমরা বাংলা ভাষা ভুলে আমাদের বাংলা ছেড়ে অন্য কোথাও আমাদের স্থান নিতে হতো। যেমন আমরা চোখের সামনে দেখতে পেলাম ইস্ট পাকিস্তান, পরে বাংলাদেশ, এবং সেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ অর্থাৎ 71-এ যে স্বপ্ন নিয়ে স্বাধীন হয়েছিল, তারপর ওখানে হিন্দুদের পরিণতি। অথচ দুর্ভাগ্যের বিষয় আমাদের যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আমাদের সেইভাবে চর্চা, আমাদের মনন, আমাদের ইতিহাসে তাকে যেটুখানি তাকে স্থান দেয়া, মর্যাদা দেয়া, সেটা আমরা দিইনি, এবং বাঙালি হিন্দু হিসাবে এটা ভীষণ ভীষণ লজ্জার। এবং স্বাধীনতার এত বছর পর, বিশেষ করে যে লেফট ফ্রন্ট সরকারকে যদি আমরা ধরি, এবং তার আগে যে তৃণমূল সরকার, তাদের যে কর্মকাণ্ড, এবং তাদের সময়ে এই শ্যামাপ্রসাদ নামটা উচ্চারণ করাই ছিল যেন অন্যায়। তবুও আমাদের সৌভাগ্য যে কেউ কেউ শ্যামাপ্রসাদের জীবনী চর্চা করেছেন, তাকে নিয়ে লিখেছেন, এবং সেই সমস্ত লেখাই আমাদের সম্বল। শ্যামাপ্রসাদ নিয়ে কিছু বলতে হয়, তাহলে আমাদের শ্যামাপ্রসাদ যে চর্চা, সেই চর্চার কেন্দ্রে অল্প কয়েক গুটি কয়েক মানুষ রয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, হয়তো কেউ আমরা বলতে পারি সৌভাগ্যেরও বিষয়, তার কারণ হচ্ছে গিয়ে এই সময় যখন এই 26-এ নূতন সরকার যখন এসেছেন, যারা বলেন সনাতনী, এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তথাকথিত তিনিই এর জনক। এই যে আমরা যে এখানে যে দলটা দেখতে পাচ্ছি, ভারতীয় জনতা পার্টি অর্থাৎ জাতি, তার যে আমাদের বাংলায় সেই যে সরকার, এবং তারপর যে শ্যামাপ্রসাদ যে চর্চা, সেটা যেন এখন হু হু করে বেড়ে গেছে। মানে সেই আষাঢ়ে কোয়ের মতো বৃষ্টি হলো, তখন হু হু করে বজ্রপাত হচ্ছে, হু হু করে আমরা ছোটোবেলায় যেটা দেখলাম যে পুকুর বিল থেকে সেই কই মাছগুলো উঠে পড়ছে। তা শ্যামাপ্রসাদকে নিয়ে কিছু লিখতে হয়, শ্যামাপ্রসাদকে নিয়ে চর্চা কিছু করতে হয়, তাহলে আমাদের আগে যারা শ্যামাপ্রসাদকে নিয়ে মৌলিক কাজ করেছেন, সেই সমস্ত গ্রন্থ আমাদের অবশ্যই পাঠ করতে হবে। কিন্তু রাতারাতি আমরা দেখতে পাচ্ছি শ্যামাপ্রসাদকে নিয়ে অসংখ্য অসংখ্য সংকলন বেরিয়ে যাচ্ছে, শ্যামাপ্রসাদকে নিয়ে কেউ বই বের করছেন, এবং আমরা অতি সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে অতি নবীন যারা, তারা শ্যামাপ্রসাদকে নিয়ে যা লিখছেন, বইটি বের করার আগেই তারা তার প্রচ্ছদ উন্মোচন করছেন বা প্রচ্ছদ উদ্বোধন করছেন, কাকে নিয়ে? যারা শ্যামাপ্রসাদকে নিয়ে চর্চা করেছেন। শ্রদ্ধেয়, আমি তাদের একজনকে নাম বলছি, তথাগত রায়। তার যে বইটি এখন সবাই যেটা পাবেন মিত্র ঘোষ থেকে, সেটি প্রকাশিত, এবং
উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে বইটি 1960 সালে প্রকাশিত হয়েছিল এই মিত্র ঘোষ থেকেই, যেটি শ্যামাপ্রসাদের ডায়েরি, যার ভূমিকা লিখেছেন উমাপ্রসাদ মুখোপাধ্যায়। তাই এই যে মানুষটি, এই মানুষটির জন্ম 1901 6ই জুলাই আমাদের কলকাতাতে, এবং আমরা কম বেশি সবাই জানি যে স্যার আশুতোষ মুখোপাধ্যায় তার সুযোগ্য পুত্র ভিতর অন্যতম এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এবং স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের যে সমস্ত গুণাবলী তার পুত্রদের ভিতর আমরা দেখি, তার অন্যতম ধারক বাহক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অত কম বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং অত মেধাবী এর আগে কিন্তু আমরা কখনো দেখিনি। আমরা সনাতনী যারা আছি তারা গৌরাঙ্গদেবের কথা বলতে গিয়ে আমরা বলি, আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়। শ্যামাপ্রসাদের বাবা স্যার আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলায় যখন মাস্টার্স ডিগ্রি, যখন এই কোর্সটি চালু করেন, তখন তার পুত্র শ্যামাপ্রসাদকে ওই বাংলায় মাস্টার্স ডিগ্রি তাকে পড়তে তাকেই ভর্তি করে দিলেন। এবং তার আগে তিনি কিন্তু ইংরাজি সাম্মানিক অর্থাৎ ইংলিশ অনার্সের তিনি ছাত্র ছিলেন। এবং স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের কলকাতা বিশ্ববিদ্যালয়কে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, যা বাস্তবায়িত করেছেন, এবং বিশ্বের শিক্ষা জগতে কলকাতা বিশ্ববিদ্যালয় যখন স্বর্ণযুগ চলছে, তারই সুযোগ্য পুত্র শ্যামাপ্রসাদের সময়ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনেক গৌরবময় ইতিহাস রয়েছে। বাংলা অস্মিতার কথা বলা হয়, তা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে সমাবর্তন যে ভাষণটি, সেটি রবীন্দ্রনাথকে আহ্বান করে তাকে দিয়েছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে ইসলামিক হিস্ট্রি, সেটিও ইন্ট্রোডিউস করেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এবং আমরা অনেকেই জানি যে হিন্দু মহাসভার তৎকালীন যারা আয়োজক যারা ছিলেন, আমাদের ঠাকুর পরিবার, সোমনাথ চট্টোপাধ্যায়কে আমরা জানি, তার পিতা নির্মল চট্টোপাধ্যায়, এবং কিছুদিন আগেই যে তারকেশ্বর যে মোদিজি যেখানে এসেছিলেন, সেখানে যে সভা যেটি হলো, যে আমাদের পশ্চিমবঙ্গ দিবস যে দিন আমাদের আলোচনা হয়েছিল, এই যার ভিত্তিপ্রস্তরই আমরা বলবো স্থাপন করেছিলেন শ্যামাপ্রসাদ। এবং অনেকেই তখন বাংলার যারা তথাকথিত যারা বুদ্ধিজীবী, তারা বাংলার আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গেই ছিলেন। এবং শ্যামাপ্রসাদ মুখার্জিকে যেভাবে দেখানো হয়, এক শ্রেণীর লোক শ্যামাপ্রসাদ মুখার্জিকে যেভাবে তাকে অপাঙ্ক্তে করে রেখেছিলেন, তার গায়ে সাম্প্রদায়িক চিহ্ন এঁটে দেয়া হয়েছিল, আমরা যদি দেখি তাহলে দেখতে পাব নজরুল যখন বাকরহিত হয়ে গেলেন, তখন নজরুলকে লন্ডনে এই শ্যামাপ্রসাদী চিকিৎসার জন্য পাঠিয়েছিলেন। তার আগে প্রমীলা কাজী এবং কাজী নজরুল ইসলামকেও মধুপুরে পাঠিয়েছিলেন। এবং সেই নজরুলের স্বহস্তে একটি চিঠি আছে। বাঙালি তখন দুজন রাজনৈতিক নেতার নামের কথা নজরুল গর্বের সঙ্গে উচ্চারণ করেছেন, সেটি হলো শ্যামাপ্রসাদ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু। তা আমি যেটি বলতে চাই, শ্যামাপ্রসাদকে নিয়ে আরও নিবিড় চর্চার আমাদের প্রয়োজন। রাতারাতি একটা বই লিখে ফেললাম, এবং আগে আমি যে দলে ছিলাম, আমার নীতি নৈতিকতা যেখানে ছিল, রাতারাতি আমি সেই নীতি নৈতিকতা পাল্টে ফেললাম, এবং পাল্টে ফেলে একটা অন্য ছাতার নিচেই চলে এলাম। কবি, সাহিত্যিক, দার্শনিক, তাদের যদি এই মনোবৃত্তি হয়, তাহলে সেই জাতির
অধঃপতন অবশ্যম্ভাবী। তা আমরা বাংলাতে সেই প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। তা আমাদের মনে রাখতে হবে, বাংলাকে যদি গর্বের সঙ্গে, বাঙালিকে যদি আবার মাথা উঁচু করে দাঁড়াতে হয়, তাহলে আমাদের সামনে যে ইতিহাস লেখা হয়নি, কিংবা যে ইতিহাসকে মাটি চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেই কথা আমাদের সবসময় মনে রাখতে হবে। সেই রবীন্দ্রনাথের শেষ লেখার কথা, সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা। তা শ্যামাপ্রসাদ যে সত্যাশ্রয়ী ছিলেন, তার কিন্তু আমরা সেই প্রতিফলন, কিংবা তিনি সত্যকে যে ধারণ করেছিলেন এবং তার কি মনোভাব ছিল এই সমাজ সংসারের প্রতি, সমস্ত মানুষের কল্যাণ কামনার জন্যে, সেটি তার ডায়েরি থেকে আমি একটু পড়ে শোনাচ্ছি। মানব সেবা যেভাবেই হোক না কেন পরোপকার সাধন করতে পারা যাবে। যত বেশি এই কাজের সুযোগ পাওয়া যায় তত সৌভাগ্য বলতে হবে। নানা দেশ ভ্রমণ ও ভিন্ন ভিন্ন শ্রেণী মানব সমাজের সঙ্গে ভাবের আদান প্রদান, জীবন গড়ে উঠবে সম্পূর্ণ সাম্য ও একতার ভিত্তির উপর। তা শ্যামাপ্রসাদ বলছেন, জীবন গড়ে উঠবে সম্পূর্ণ সাম্য ও একতার ভিত্তির উপর। মানুষ মানুষকে ঘৃণা করবে না, ছোট করে দেখবে না, জাতি ধর্ম বা কাজকর্মের ভিন্নতার উপর নির্ভর করে একজন অপরকে ছোট বলে মনে করবে না। আমি এই লাইনটা আবার বলছি, মানুষ মানুষকে ঘৃণা করবে না। এখানে কিন্তু হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এ কথা বলা হয়নি। ছোট করে দেখবে না, জাতি ধর্ম বা কাজকর্মের ভিন্নতার উপর নির্ভর করে একজন অপরজনকে ছোট বলে মনে করবে না। তা এই প্রসঙ্গেই তিনি এরপরেই তিনি মেথরের কথা বলছেন, যে মেথর আমাদের দুর্গন্ধ পরিষ্কার করে দেয়, সেই জন্যেই আমাদের সংসার, আমাদের পথে ঘাটে আমরা নির্বিঘ্নে আমরা চলতে পারি। এবং তাদের সঙ্গে তারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, তাদের সঙ্গে যদি আমরা একসঙ্গেও বসে যদি খাই, তাহলে কিন্তু সেটা আরও গৌরবের। সুতরাং তাকে আমরা আলাদা করে রাখবো না, আলাদা পংক্তি করে রাখবো না। তাহলে এই আদর্শ কিন্তু আমাদের ধারণ করতে হবে। আমি শ্যামাপ্রসাদের মুখে কথা বলবো, অথচ আমি আমাদের অন্তজ শ্রেণী, আমাদের যে শ্রেণী বৈষম্য, আমাদের যে পরস্পরের প্রতি যে বিভেদ, সেই বিভেদকে আমরা জায়গা দেব, এটা কখনো সম্ভব নয়। এবং আমাদের দুর্ভাগ্য, শ্যামাপ্রসাদ সেই অকালে চলে না গেলে তিনি এক দেশ এক বিধান এক নিশানের কথা বলেছিলেন, এবং তারই প্রেক্ষিতে তিনি কাশ্মীরে গেছিলেন এবং তাকে বন্দি করে রাখা হয়। এবং 1953 সালে তিনি ওই বন্দি কারাগারে থাকা অবস্থায় তার দেহান্তর ঘটে। তার দেহান্তরের পর সনাতনীদের নিয়ে, বাঙালি হিন্দুদের নিয়ে বাংলায় কথা বলার মতো আর কাউকে দেখা যায়নি বলেই বাঙালি হিন্দুদের আজকে এই দুরবস্থা। সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ। আজ এটুকুই।